গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 4th মার্চ 2026 এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। যেমন আজকের ফার্স্ট কোয়েশ্চেন, 2026 এর এসএজি অ্যাওয়ার্ডসে কোন অভিনেত্রীকে মরণোত্তর কমেডি সিরিজের সেরা অভিনেত্রী হিসাবে পুরস্কৃত করা হয়েছে? ক্যাথরিন ওহারাকে কমেডি সিরিজের সেরা অভিনেত্রী হিসাবে পুরস্কৃত করা হয়েছে 2026 সালের এসএজি অ্যাওয়ার্ডসে। 2026 সালের এটা হচ্ছে এসএজি আফট্রা অর্থাৎ স্ক্রিন অ্যাক্টার্স গিল্ড অ্যাওয়ার্ডসে এই ক্যাথরিন ওহারাকে কমেডি সিরিজের সেরা অভিনেত্রী আউটস্ট্যান্ডিং পারফরমেন্স বাই আ ফিমেল অ্যাক্টর ইন কমেডি সিরিজ হিসাবে সম্মানিত করা হয়েছে। দ্য স্টুডিও সিরিজে তার অনবদ্য অভিনয়ের জন্য তিনি এই পুরস্কার জিতেছেন। চলতি বছরের জানুয়ারি মাসে 71 বছর বয়সে তার মৃত্যু হয়। তার হয়ে পুরস্কারটা গ্রহণ করেন সহ অভিনেতা সেথ রোগেন। 2021 সালেও তিনি অত্যন্ত জনপ্রিয় সিরিজ স্কিটস ক্রিকের জন্য এসএজি অ্যাওয়ার্ডস জিতেছিলেন। তারপরে সম্প্রতি মেঘালয়ের শিলংয়ে কোন ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে অগ্নিবীর প্রশিক্ষণার্থীদের মৃত্যু নিয়ে জনস্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে? মেনিনজোকোকাল নামের একটা ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে অগ্নিবীর প্রশিক্ষণ প্রার্থীদের মৃত্যু নিয়ে জনস্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে। এটা আসাম রেজিমেন্টাল সেন্টারে সন্দেহভাজন মেনিনজোকোকাল নামের একটা ব্যাকটেরিয়ার সংক্রমণে 2 জন অগ্নিবীর প্রশিক্ষণার্থীর মৃত্যু হয়েছে। এই সংক্রমণ নেইসেরিয়া মেনিনজাইটিডিস নামক ব্যাকটেরিয়ার কারণে হয়। এটা মস্তিষ্ক আর মেরুদণ্ডের পর্দার সংক্রমণ অর্থাৎ মেনিনজাইটিস অথবা রক্তে মারাত্মক সংক্রমণ ঘটাতে পারে। পরের প্রশ্নে যাবার আগে সবাইকে জানিয়ে রাখি, নলেজ অ্যাকাউন্টের তোমরা যদি মান্থলি A4 সাইজের কম্পাইলেশন পাও, যা যা আলোচনা করা হয় উইথ ডিটেলস সমস্তটাই তোমাদের প্রত্যেক মাসে মাসে ইবুক সেকশানে A4 সাইজের পিডিএফ আপডেট করে দেওয়া হয়। তোমরা ওখান থেকে গিয়ে পিডিএফগুলো কালেক্ট করে প্রিন্ট করে পড়াশোনা করতে পারো। আর ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স এবং তার সাথে সাথে মক টেস্ট তোমরা যদি একসাথে পেতে চাও, এটা কোর্স সেকশানে তোমাদের অ্যাভেলেবেল। এছাড়াও বর্তমানে জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন ব্যাচ, জেনারেল কম্বাইন্ড ব্যাচ, বুলেট ব্যাচ, রেলওয়ে স্পেশাল, ডাব্লিউবিপি কেপি ফাউন্ডেশন ব্যাচ, নতুন কেপি কনস্টেবল মেন পরীক্ষার জন্য ব্যাচ, এগুলো তো তোমাদের চলছেই। তোমরা চাইলে এগুলোতে যুক্ত হতে পারো। কনসালটেশনের জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও। নেক্সট, 2026 সালের 26শে ফেব্রুয়ারি ইউআইডিএআই কোন টেক জায়ান্টের সাথে আধার কেন্দ্রের অবস্থান ম্যাপে দেখানোর জন্য চুক্তি করেছে? গুগল। আধার পরিষেবা আরও সহজলভ্য করতে ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের অধীনস্থ ইউআইডিএআই গুগলের সাথেই চুক্তি স্বাক্ষর করেছে। এখন থেকে গুগল ম্যাপসে ভারতের 60,000-এরও বেশি অনুমোদিত আধার কেন্দ্র এবং আধার সেবা কেন্দ্র দেখা যাবে। বাসিন্দারা গুগল ম্যাপসের মাধ্যমে আধার কেন্দ্রের সঠিক অবস্থান, কাজের সময়, পার্কিং সুবিধা এবং সেখানে কী কী পরিষেবা পাওয়া যায় সেগুলো জানতে পারবেন। ম্যাপে কেবল সরকার অনুমোদিত কেন্দ্রগুলোই প্রদর্শিত হবে, যেগুলো সাধারণ মানুষকে প্রতারণার হাত থেকে বাঁচাবে এবং তথ্যের সত্যতা নিশ্চিত করবে। 2009 সালের 12ই জানুয়ারি প্রতিষ্ঠিত এই সংস্থাটা ভারতীয় নাগরিকদের 12 সংখ্যার অনন্য পরিচয় নম্বর বা আধার প্রদান করে। সম্প্রতি গবেষকরা কোন দেশের আমান দাওয়া উপজাতিদের মধ্যে সময়ের কোনো ভাষাগত বা সাংস্কৃতিক ধারণা খুঁজে পাননি? ব্রাজিলের একটা আমান দাওয়া বলে উপজাতি পাওয়া গেছে, যেখানে এটা রেন ফরেস্টের বসবাসকারী এই আদিবাসী সম্প্রদায় আমান দাওয়া। ঠিক আছে, আধুনিক সভ্যতার মতো এদের ভাষায় সময়, সপ্তাহ, মাস, বছর বোঝানোর মতো কোনো শব্দ নেই। ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথের একটা গবেষণায় এটা প্রমাণিত হয়েছে। এরা ঘড়ি বা ক্যালেন্ডারের পরিবর্তে সূর্যোদয়, সূর্যাস্ত আর ঋতু পরিবর্তনের মতো প্রাকৃতিক চক্রের উপর ভিত্তি করে জীবন পরিচালনা করে। এরপর 2026 সালের ফেব্রুয়ারিতে কোন সংস্থা ভারতের সাংস্কৃতিক আর সৃজনশীল অর্থনীতি বিকাশে সংস্কৃতি মন্ত্রকের সাথে চুক্তি স্বাক্ষর করেছে? FICCI। ভারতের সাংস্কৃতিক আর সৃজনশীল অর্থনীতি বিকাশে সংস্কৃতি মন্ত্রক এবং FICCI একটা সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
সংস্কৃতিকে অর্থনৈতিক সমৃদ্ধির ভিত্তি হিসাবে গড়ে তোলা এবং শিল্পী আর কারিগরদের ভবিষ্যৎ সুরক্ষিত করার লক্ষ্যে। এটা কাঠামোগত রোডম্যাপ তৈরি করা, একটা অর্থনৈতিক নীতির সাথে সংস্কৃতিকে যুক্ত করা এবং কর্মসংস্থান সৃষ্টি করার উদ্দেশ্যে। ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, অর্থাৎ আমাদের এই FICCI, এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1927-এ। এর প্রতিষ্ঠাতা ঘনশ্যাম দাস বিড়লা আর পুরুষোত্তম দাস ঠাকুর দাস। ডিরেক্টর জেনারেল জ্যোতি ভিজ রয়েছেন, প্রেসিডেন্ট মিস্টার অনন্ত গোয়েঙ্কা। এরপরে সম্প্রতি পশ্চিমবঙ্গ সহ সারা ভারতে স্কুল স্তরের ফুটবলের প্রসারে ফুটবল ফর স্কুলস কর্মসূচিটা কোন আন্তর্জাতিক সংস্থার সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে? ফিফা। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক, সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এবং বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফার যৌথ উদ্যোগে এই কর্মসূচি পরিচালিত হচ্ছে। ভারতের 33টা রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চলে এই প্রকল্প ছড়িয়ে দেওয়া হয়েছে। দেশজুড়ে প্রায় 1.5 লক্ষ স্কুলে 9.80 লক্ষ ফিফা ফুটবল বিতরণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। স্কুল স্তরে খেলাধুলার পরিকাঠামো শক্তিশালী করা এবং সরকারি স্কুলে পড়ুয়ারদের গুণমান সম্পন্ন খেলার সরঞ্জামের নাগাল পেতে সাহায্য করবে এটা। ফিফা 1904 সালের 21শে মে ফ্রান্সের প্যারিসে প্রতিষ্ঠিত হয়েছিল। এই আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাটার প্রতিষ্ঠাতা হচ্ছেন রবার্ট গুয়েরিন। ফিফার প্রধান কার্যালয় সুইজারল্যান্ডের জুরিখে রয়েছে। বর্তমানে বিশ্বের 211টা জাতীয় অ্যাসোসিয়েশন ফিফার সদস্য। এর বর্তমান প্রেসিডেন্ট হচ্ছেন গিয়ানি ইনফান্তিনো। ফিফার বিভিন্ন মহাদেশীয় অফিস রয়েছে, যেমন মরক্কোর রাবাত, ইন্দোনেশিয়ার জাকার্তা, ফ্রান্সের প্যারিস, আমেরিকার মিয়ামি। এরপরে কোন শিক্ষা প্রতিষ্ঠানের রিপোর্টের ভিত্তিতে ভারত সরকার ফর্টিফাইড চাল সরবরাহ সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে? IIT খড়গপুর সাময়িক স্থগিতাদেশ দিয়েছে। ভারত সরকার PMJGKY, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা এবং অন্যান্য প্রকল্পের অধীনে ফর্টিফাইড চাল সরবরাহ সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। IIT খড়গপুরের রিপোর্ট গবেষণায় দেখা গেছে যে আর্দ্রতা, তাপমাত্রা আর দীর্ঘদিনের স্টোরেজের কারণে চালের সাথে মেশানো মাইক্রোনিউট্রিয়েন্ট বা পুষ্টি উপাদানগুলোর গুণমান সময়ের সাথে সাথে কমে যায়। তো সরকারি গুদামগুলোতে চাল সাধারণত 2-3 বছর জমা থাকে। এই দীর্ঘ সময়ে চালের পুষ্টিগুণ, অর্থাৎ বিশেষ করে ফলিক অ্যাসিড, ভিটামিন, এগুলো নষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে ভারত সরকার ফর্টিফাইড চাল সরবরাহ এখন সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। সাধারণ চালের সাথে ভিটামিন আর মিনারেল মিশিয়ে, মানে যা লোহা, ফলিক অ্যাসিড, ভিটামিন B12 এগুলো মিশিয়ে পুষ্টিগুণ বাড়ানোটাই হচ্ছে রাইস ফর্টিফিকেশন। তো এটা কি আমরা ফর্টিফাইড রাইস বলে থাকি। এরপর 2026 সালের 2 মার্চ দিল্লির সশক্ত নারী সমৃদ্ধ দিল্লি কর্মসূচিতে 4টে প্রকল্পের উদ্বোধন কে করেছেন? দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 2 মার্চ 2026-এ দিল্লি সরকারের সশক্ত নারী সমৃদ্ধ দিল্লি কর্মসূচির অধীনে নারী কেন্দ্রিক 4টে গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন করেছেন। এক, পিঙ্ক ন্যাশনাল কমন মোবিলিটি কার্ড। এটা মহিলাদের জন্য একটা বিশেষ যাতায়াত কার্ড। এর মাধ্যমে বাসে বিনামূল্যে ভ্রমণের পাশাপাশি মেট্রো এবং অন্যান্য পরিবহনে ক্যাশলেস আর ডিজিটাল টিকিটের সুবিধা পাওয়া যাবে। এটা মহিলাদের নিরাপত্তা আর স্বনির্ভরতা বাড়াতে সাহায্য করবে। এছাড়া হচ্ছে ফ্রি LPG স্কিম। দিল্লির রেশন কার্ডধারী পরিবারগুলোকে বছরে 2টো LPG সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে, একটা হোলির সময় এবং অন্যটা দীপাবলির সময়। এটা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলোর জ্বালানি খরচ কমাতে সাহায্য করবে। এরপরে দিল্লি লাখপতি বিটিয়া যোজনা, কন্যা সন্তানদের দীর্ঘমেয়াদী আর্থিক সুরক্ষার জন্য এটা প্রকল্প। মেয়ের নামে কিস্তিতে মোট 56,000 টাকা জমা করা হবে। 21 বছর বয়সে সুদে আসলে এই টাকা 1 লক্ষ টাকা হবে। পরিবারের বার্ষিক আয় প্রায় 1.20 লক্ষ টাকার কম হতে হবে এবং মেয়েটাকে স্নাতক বা পেশাদার ডিপ্লোমা করতে হবে, তাহলেই এটা হবে। এটাই কন্ডিশন। এছাড়া মেরি পুঁজি মেরা অধিকার বা মেরা পুঁজি মেরা অধিকার, এই প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে বকেয়া আর্থিক পাওনাগুলো স্বচ্ছতার সাথে মিটিয়ে দেওয়া এবং নাগরিকদের আর্থিক অধিকার নিশ্চিত করা। তারপরে সম্প্রতি ভারতের কোন ন্যাশনাল পার্কে প্রথমবারের মতো বিপন্ন ফরেস্ট আউলেট দেখা গেছে আর কি। এটা কুনো ন্যাশনাল পার্কে দেখা গেছে বিপন্ন ফরেস্ট আউলেট।
বিরল, এটা ফরেস্ট আউলেট। বৈজ্ঞানিক নাম এথিন ব্লিউইটি। এই পাখিটা, এটা একটা পাখি বেসিক্যালি। এই পাখিটা বিশ্বের অন্যতম বিরল শিকারী পাখি। 1884 সালের পর এটা বিলুপ্ত হয়ে গেছে বলে মনে করা হয়েছিল। দীর্ঘ 113 বছর পর 1997 সালে মহারাষ্ট্রে এটা পুনরায় আবিষ্কৃত হয়। IUCN এর রেড লিস্টে এটা এন্ডেঞ্জার্ড মানে বিপন্ন হিসাবে তালিকাভুক্ত। কুনো ন্যাশনাল পার্কে, যেটা ভারতের মধ্যপ্রদেশে রয়েছে, এটা হচ্ছে তোমার দেখা গেছে। এরপর সম্প্রতি অসমের ভূগর্ভস্থ জলস্তর থেকে আবিষ্কৃত অন্ধ ও বর্ণহীন মাছটির নাম কি রাখা হয়েছে? গিটচাক নাকানা। এই যে গিটচাক নাকানা। একটা কুয়ো থেকে বিজ্ঞানীরা সম্পূর্ণ নতুন একটা গণের আর প্রজাতির মাছ খুঁজে পেয়েছেন, যার নাম দেওয়া হয়েছে গিটচাক নাকানা। এটা উত্তর পূর্ব ভারতের প্রথম রেকর্ড করা ফ্রিয়া টোবিটিক বা ভূগর্ভস্থ জলস্তরে বসবাসকারী মাছ। এই মাছটা আকারে অত্যন্ত ছোট এবং সম্পূর্ণ অন্ধ আর বর্ণহীন। গভীর অন্ধকারে বসবাসের কারণে বিবর্তনের মাধ্যমে এদের চোখ আর গায়ের রং বিলুপ্ত হয়ে গেছে। একে বিজ্ঞানের ভাষায় ট্রগ্লোমরফিক বৈশিষ্ট্য বলা হয়। বিশ্বখ্যাত বিজ্ঞান পত্রিকা সায়েন্টিফিক রিপোর্টস এই আবিষ্কারের কথা প্রকাশিত হয়েছে। এরপর জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয়? ন্যাশনাল সায়েন্স ডে 28 ফেব্রুয়ারি পালন করা হয়। কেননা এই দিন আমাদের পদার্থবিজ্ঞানী সিভি রমনের রমন এফেক্ট আবিষ্কারকে চিরস্মরণীয় করে রাখার জন্য আমরা পালন করি 28 ফেব্রুয়ারিকে ন্যাশনাল সায়েন্স ডে। প্রসঙ্গত স্যার, সিভি রমন তার বিখ্যাত রমন এফেক্টের জন্য এই 1930-তে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছিলেন। 2026-এর থিম কি? ওমেন ইন সায়েন্স ক্যাটালাইজিং বিকশিত ভারত। আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নিই। ভারতের রাষ্ট্রপতি রাজ্যসভার সদস্য হওয়ার জন্য সর্বাধিক কতজন সদস্যকে মনোনীত করতে পারেন? এর উত্তর হয়ে যাবে 12 জন। আর লোকসভার স্পিকার ওম বিড়লা। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, ভারত এশিয়ার কোন অংশে অবস্থিত? ভারতের প্রথম শিখ ধর্মাবলম্বী প্রধানমন্ত্রী কে ছিলেন? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 3 মার্চ 2026-এর কারেন্ট অ্যাফেয়ার্স। 2026 সালের 1 মার্চকে গেল লিমিটেডের নতুন চেয়ারম্যান আর ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব নিয়েছেন দীপক গুপ্তা। সম্প্রতি মহারাষ্ট্রের ওয়ার্ধা জেলায় ভেনা নদীর তীরে আবিষ্কৃত দ্বাদশ শতাব্দীর প্রস্তর স্তম্ভটি কোন রাজবংশের স্থাপত্য শৈলীর পরিচয় দেয়? যাদব রাজবংশ। সম্প্রতি ভারতের কোন শহর 1 ঘন্টায় 2.5 লক্ষেরও বেশি চারাগাছ রোপণ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে? বারাণসী। পশ্চিমবঙ্গ সরকার সম্প্রতি কোন দুটি নদীর জন্য অববাহিকা ভিত্তিক মাস্টার প্ল্যান তৈরির চুক্তি করেছে? ইছামতি ও জলঙ্গি। এনইপি 2020 অনুযায়ী শিক্ষায় এআই এর সঠিক ব্যবহারের জন্য কোন 3A ফ্রেমওয়ার্কটির কথা বলা হয়েছে? অ্যাডপশন, অ্যাবজর্পশন, অ্যাপ্লিকেশন। সম্প্রতি ভারতীয় বিমান বাহিনী তাদের শক্তি প্রদর্শনের জন্য বায়ু শক্তি 2026 মহড়াটি কোথায় আয়োজন করেছিল? রাজস্থানের পোখরানে। সম্প্রতি ইরানের কোন সর্বোচ্চ নেতা মার্কিন ইসরায়েল বিমান হামলায় নিহত হয়েছেন? আয়াতুল্লাহ আলী খামেইনি। সম্প্রতি প্রাচীন ভারতীয় বণিকদের উপস্থিতির প্রমাণ হিসাবে সিকাই কোরান নামাঙ্কিত তামিল শিলালিপিটি কোন দেশে আবিষ্কৃত হয়েছে? মিশর। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের একটি স্ট্যান্ড সম্প্রতি কোন প্রাক্তন ভারতীয় অধিনায়ক ও কোচের নামে রাখার সিদ্ধান্ত নিয়েছে? মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন। রবি শাস্ত্রী। সম্প্রতি ভারত সরকার কোন দেশ থেকে আরও 6টা P-8I পসেইডন বিমান কেনার প্রস্তাব অনুমোদন করেছে? মার্কিন যুক্তরাষ্ট্র। সম্প্রতি ভারত কোন দেশের সাথে হাইড্রোজেন ফেলোশিপ প্রোগ্রাম এবং গ্রিন হাইড্রোজেন গবেষণায় সহযোগিতার চুক্তি করেছে? নেদারল্যান্ড। ভারত কত তারিখ থেকে কিম্বারলে প্রসেসের সভাপতিত্ব গ্রহণ করেছে? 1 জানুয়ারি 2026।
সম্প্রতি ভারতে পেশ করা রাইট টু ডিসকানেক্ট বিল 2026-এর প্রধান উদ্দেশ্য কি? কাজের সময়ের পর অফিসের যোগাযোগ থেকে বিচ্ছিন্ন থাকার আইনি অধিকার দেওয়া। এগুলো ছিল আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।